হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি পর্বে আমাকে উৎসাহ দান করছেন তাদের জন্য জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আপনাদের সহযোগিতা এইভাবেই একান্ত কাম্য। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় উপন্যাস, যার নাম দৃষ্টিপ্রদীপ। 7টি পর্ব আমার শোনানো হয়ে গেছে। আজকে আমি শোনাব 8ম পর্ব। দৃষ্টিপ্রদীপে আপনারা জানেন, জিতু মাঝে মাঝে তার মনের খেই হারিয়ে ফেলত। এই খেই হারিয়ে ফেলে সে যেন তখন চলে যেত অন্য কোনো এক জগতে। কখনো কখনো মৃত ব্যক্তির সঙ্গেও সে কথাবার্তা বলতো। এক কথায় তার আধ্যাত্ম দৃষ্টির টর্চ যেন মাঝে মাঝে হঠাৎ জ্বলে উঠত। সেই কারণেই বোধহয় এই গল্পের নাম তিনি দিয়েছেন দৃষ্টিপ্রদীপ। আগের পর্বগুলিতে আমরা এটাও জেনেছি জিতু কীভাবে তার ছোটোবেলাটা চা বাগানে বাবার মায়ের সাথে কাটিয়ে পরবর্তীকালে বাবার মৃত্যুর পরে তার জেঠিমা জ্যাঠামশাইয়ের কাছে ভীষণ কষ্টের মধ্যে জীবন কাটিয়ে পড়াশোনা শিখছিল। তারপরে সে শ্রীরামপুর কলেজে এসে যখন ভর্তি হয় তখন সে একটি সুন্দর সংসার পায়, অর্থাৎ সেখানে শৈলদিদি এবং আরও অনেকের সাথে ছোট ভাইয়ের মতো সেখানে জীবন কাটাতে শুরু করে এবং পড়াশোনা করতে শুরু করে। এইভাবেই হতে হতে তার সঙ্গে সখ্যতা হয়ে যায় সেই বাড়ির অন্যান্য সব মহিলাদের এবং ছেলেদের, যা তার সমবয়সী বা তার দাদা এই স্থানীয় ছিল। আজকে আমরা 8ম পর্বে শুনব সেইখানকারই কাহিনী। জিতুকে সবাই তারা ভালোবাসত। শীতকালে একদিন দোতলার ছাদে নিরিবিলিতে রোদে পিঠ দিয়ে জ্যামিতি করছিল জিতু। শেষদি হাসতে হাসতে ছাদে এসে বলেছিলেন, জিতু, তোমায় না ওরা ডাকছে। জিতু বলেছিল, কে ডাকছে শেষদি? শেষদির মুখ দেখে মনে হলো একটা কিছু মজা হচ্ছে, বোধহয় কোনো মজা আছে এর মধ্যে। উৎসাহ আর কৌতূহলের সঙ্গে পেছন পেছন গেলাম। দোতলার ওদিকের বারান্দাতে সব মেয়েরা জড়ো হয়ে হাসাহাসি করছে। আমাকে সবাই ঘিরে দাঁড়ালো, বলল, এসো এসো, ঘরের মধ্যে এসো। তাদের পেছনের ঘরে আমি আস্তে আস্তে ঢুকলাম। ঢোকার পরে শেষদি বিছানার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ওই লেপটা তোলো তো দেখি, কেমন বাহাদুর তুমি। বিছানাটার ওপর আগাগোড়া লেপ ঢাকা, কে একজন যেন শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে। আমি বললাম, কি করব? আমাকে বলল, তোলো না, লেপটা তোলো। আমি হাসি মুখে বললাম, কি বলুন না শেষদি, কি হয়েছেটা কি? ভাবলাম বোধহয় শৈলদির ছোট দেওর অজয়কে এরা একটা বোধহয় কিছু সাজিয়ে এইরকম করে শুয়ে রেখেছে। তাড়াতাড়ি লেপটা টেনে নিয়ে চমকে উঠলাম। লেপের তলায়
ছোট বৌঠান মুখ টিপে টিপে হাসছে চোখ বুজে শুয়ে। সবাই খিলখিল করে হেসে উঠল। আমি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম। বারে, এ কি কাণ্ড ওদের! কেন কেন আমাকে নিয়ে ওরা এরকম করলো? তাছাড়া, ছি, এটা কি কাণ্ড হলো! ছোট বউ ঠাকরুন স্বেচ্ছায় এই ষড়যন্ত্রের মধ্যে আছেন। এটা কি হতে পারে? নিশ্চয়ই তাই, না হলে কি করে এটা ঘটল? আমার রাগ হলো ওদের ওপরে। এর দিন দুয়েক পরে আমি আমার নিজের ঘরে বসে একটা কি যেন বই পড়ছিলাম। এমন সময় হঠাৎ ছোট বউ ঠাকুরনকে দরজার কাছে দেখে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমার ঘরে তো কখনো আসেননি এই পর্যন্ত, কিন্তু তিনি যেমনি এলেন তেমনি চলেও গেলেন, একটুও দাঁড়ালেন না। যাবার আগে ঘরের মধ্যে একটা কি যেন ফেলে দিয়ে গেলেন। আমি বিস্মিত হয়ে তুলে দেখলাম একখানা ভাঁজ করা ছোট কাগজ, একখানা চিঠি, ছোট্ট চিঠি, 2 কথার চিঠি। লেখা, সেদিন যা করে ফেলেছি সেজন্য আপনার কাছে মাপ চাই। আমি নিজের ইচ্ছেতে কিচ্ছু করিনি, দলে পড়ে করেছি। কদিন ধরে ভাবছি আপনার কাছে মাপ চাইব, কিন্তু লজ্জায় পারিনি। আমি জানি আপনার মন অনেক বড়, আপনি ক্ষমা করবেন। পত্রে কোনো নাম নেই। আমি সেখানা বার করে পড়লাম, তারপর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম। কিন্তু টুকরোগুলো ফেলে দিতে গিয়েও ভেবে দেখলাম আমার ছোট একটা মানি ব্যাগ ছিল, থাক তার মধ্যেই রেখে দিই। সেদিন থেকে আমার কি হলো, আমি একা থাকলেই ছোট এই বউ ঠাকুরন, সেই ছোট এই বউ ঠাকুরনের কথাই আমি ভাবতে থাকি। কিছুতেই মন থেকে আমি যেন অন্য কোনো কিছু ভাবতে পারি না তার চিন্তা ছাড়া। 2-5 দিন পরে সপ্তাহখানেক কেটেও গেল। আস্তে আস্তে একটা একটা দিন করেই কাটলো। আমি বাড়ির মধ্যে তেমন একটা যাই না এখন। অত্যন্ত ভয় হয় পাছে একা বউ ঠাকরুন আমাকে পেয়ে কিছু কথা বলে বা দেখে ফেলে। সেই ভয়ে ছোট বউয়ের রান্নার পালা ছিল সেদিনকে। সেদিন সকাল সকাল আমি খেয়ে নিলাম। যখন অনেক লোক রান্নাঘরে থাকে তখনই আমি খেতে যাই। যা যখন দরকার হয় শৈলদি কি শেষদির কাছেই আমি চাই। ওদের গলা না শুনতে পেলে আমি বাড়ির মধ্যে যেতে কোনো সাহসই পাই না। শেষদি একদিন বললেন, জিতু, তুমি কলেজ থেকে এসে খাবার খাওয়া ছেড়ে দিলে নাকি? বিকেলে তো আর বাড়ির মধ্যে এখন আসো না দেখি। কোথাও কি খেয়ে দিয়ে আসো নাকি? আমি জানি বিকেলের চা খাবার প্রায়ই ছোট বৌদি তৈরি করেন, আর সে সময় বড় একটা কেউ সেখানে থাকেন না, যে যার খেয়ে চলে যায়। ইচ্ছা করি আমি বিকেলের চা খেতে এখন যাই না। পয়সা যেদিন থাকে স্টেশনের দোকান থেকে কিছু খেয়ে আসি। শীত কেটে গেল, বসন্ত যায় যায়। আমার ঘরে জানলার ধারে বসে আমি পড়ছি। হঠাৎ জানলার পাশের দরজা দিয়ে ছোট বউ ঠাকুরনে যেন প্রত্যেকে একটুখানি পাশ দেখতে পেলাম। মনে হলো যেন উনি এই বাড়িতে ঢুকছেন। সঙ্গে শৈলদীর ছেলে কালো আছে। তিনি আমাকে দেখতে পাননি। আমি অপলকে খানিকক্ষণ চেয়ে রইলাম তার দিকে। তাকে যেন নতুন করে দেখলাম। আরও কতবার দেখেছি, কিন্তু আজ মনে হলো যেন চোখ ফেরাতে পারছি না। তার কপালে অমন সুন্দর একটা গড়ন। পাশের দিক থেকে তার মুখে যেমন একটা সুশ্রী ভাব দেখাচ্ছিল, ভুরুর আর চোখের তেমনি সুন্দর ভঙ্গি। এসব আগে তো আমি লক্ষ্য করিনি।
যখন কেউ দেখে না তখন তার মুখের দিকে অদ্ভুত ধরনের ভাব একটা আমি লক্ষ্য করি। তিনি বাড়ির মধ্যে ঢুকে যেতেই আমার চমক ভাঙল। বই ভাঁজ করে রেখে দিলাম, তারপর আবার খুললাম। পড়ায় যেন একদম মন বসলো না, সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে গেলাম। কি একটা কষ্ট হতে লাগলো আমার বুকের মধ্যে, যেন নিঃশ্বাস প্রশ্বাস আটকে আসছে। মনে হলো যেন চুপ করে বসে থাকতে আমি পারবো না, এক্ষুনি ছুটে একটু মুক্ত বাতাসের মধ্যে ঘুরে আসি। সেই রাত্রে আমি তাকে চিঠি লিখতে বসলাম। চিঠি লিখে ছিঁড়ে ফেললাম, আবার লিখলাম, আবার ছিঁড়লাম। সেদিন সেদিন থেকে তাকে উদ্দেশ্য করে চিঠি লেখা যেন আমার একটা কলেজের টাস্কের মতো হয়ে দাঁড়ালো। কিন্তু লিখি আর ছিঁড়ে ফেলি। দিন 15 পর ঠিক করলাম আজ আমি চিঠি দেবই দেব। সেদিন বেলা 1:30টার মধ্যে কলেজ থেকে ফিরে এলাম। গ্রীষ্মের দুপুর, সবাই ঘুমোচ্ছে। আমি বাড়ির মধ্যে ঢুকলাম। সিঁড়ির পাশে দোতলায় তার ঘর। তিনি ঘরে বসে সেলাই করছিলেন। আমি সাহস করে ঘরে ঢুকে চিঠিটা দিতে পারলাম না, চলে আসছিলাম। এমন সময় তিনি মুখ তুলেই আমায় দেখতে পেলেন। আমি লজ্জায় আর ভয়ে অভিভূত হয়ে সেখান থেকে সরে গেলাম, ছুটে নিচে চলে এলাম। পত্র দেওয়া আর হলো না, সাহসই হলো না। বাড়ি থেকে বেরিয়ে পথে পথে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে লাগলাম লক্ষ্যহীনভাবে। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে অনেক রাতে বাড়ি যখন ফিরি, রাত তখন প্রায় 12টা। বাড়িতে আবার সেদিন ছিল লক্ষ্মী পুজো। খেতে গিয়ে দেখি রান্নাঘরের সামনের বারান্দায় আমার খাবার ঢাকা দেওয়া আছে। শৈলদি ধুলছেন রান্নাঘরের চৌকাঠে বসে। মনে মনে খুব অনুতাপ হলো। সারা বিকেল খাটাখাটুনির পরে শৈলদি বেচারি কোথায় একটু ঘুমোবে, আর আমি কি না এইভাবে তাকে বসিয়ে রেখেছি। আমাকে দেখে শৈলদি বললেন, আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলি? কথার উত্তর দিতে গেলে মুশকিল, চুপচাপ খেতে বসলাম। শৈলদি বললেন, না খেয়ে ঢন ঢন করে বেরিয়ে কণ্ঠার হাড়গুলো তো বার করে ফেলেছিস। চা খেতেও আসিস না বাড়ির মধ্যে এখন আর। কালোকে দিয়ে বাইরের ঘরে খাবার পাঠিয়ে দিলেও দেখি তোকে পাওয়া যায় না। থাকিস কোথায় বলতো? খানিকক্ষণ পরে পাতের দিকে চেয়ে বললেন, ও কি, ভালো করে ভাতগুলো মাখ। ওই কটা খেলে মানুষ বাঁচে নাকি? তোরা এখন ছেলে মানুষ, খাবি তো ভালো করে, খাবার বয়স। লুচি আছে ভোগের দেব? পায়েস তুই তো ভালোবাসিস, এক বাটি পায়েস আলাদা করা আছে। কই মাছের মুড়ো ফেলছিস কেন তুই? চুষে চুষে খা, তুই তো ভালোবাসিস। আহা, কি ছিরি হয়েছে চেহারার। পরদিন কিসের একটা ছুটি। আমি দোতলার ছাদে কালোকে ডাকতে গেছি, তার প্রাইভেট টিউটার নিচে পড়াতে এসেছে বলে। সন্ধ্যার অন্ধকার হয়ে গেছে। ওপরে উঠেই আমি একেবারে ছোট বউ ঠাকুরের সামনে পড়ে গেলাম। তার কোলে মেজদির 1.5 বছরের খুকি মিন্টু। সে খুব ফুটফুটে ফর্সা বলে বাড়ির সকলের খুব প্রিয়। সবাই তাকে কোলে পাবার জন্য ব্যগ্র হয়ে যায়। ছোট বউঠানো হঠাৎ আমার সামনে এসে বললেন, খুকিকে একটু ধরো না কোলে। আমি বিস্মিত হলাম, কপালে ঘাম দেখা দিল। খুকি আমাকে চেনে, সে আমার কোলে আসবে কি? দেখলাম হ্যাঁ, সে ঝাঁপিয়ে আসতে চাইছে। ছোট বউ ঠাকরুন আমার আরও কাছে এগিয়ে এলো, এসে দাঁড়ালো। খুকিকে আমার কোলে দিলেন। তার পায়ের আঙুল আমার পায়ের আঙুলে ঠেকল। আমি তখন লাল হয়ে উঠেছি, শরীর যেন কেমন ঝিমঝিম করতে লাগলো। কেউ কোথাও নেই তো? ছোট বউ ঠাকরুন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সুরটা নিচু করে বললেন, আমি আর
বাড়ির মধ্যে কি কি বলুন বাড়ির মধ্যে? না, আমি বলতে চাইছি যে আজকাল আর বাড়ির মধ্যে আসা হয় না কেন? আমার উপর রাগ হয়নি তো? আমি তখন অতি কষ্টে বললাম, রাগ করব কেন? না না। তবে তবে সেদিন ও ঘরে যে এলেন, আমার সঙ্গে দেখা করলেন না কেন? চলে গেলেন কেন? আমি মরিয়া হয়ে বললাম, আপনাকে না সেদিন চিঠি দেব বলে এসেছিলাম জানেন, কিন্তু পাছে কিছু মনে করেন সেই জন্য আর দেওয়া হয়নি। পাছে কিছু মনে করেন ভেবেই আমি এখন আর বাড়ির মধ্যে আসিও না। তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদুস্বরে বললেন, মাথা ঠান্ডা করে লেখাপড়া করুন। কেন ওরকম করেন? আর বাড়ির মধ্যে আসেন না কেন? ওতে আমার মনে ভারী কষ্ট হয় জানেন। যেমন আসতেন তেমনি ওই রকম আসবেন। বলুন কথা দিন আসবেন তো? আমার ভাবনার মধ্যে চাপ ফেলবেন না কিন্তু। আমার শরীরে যেন নতুন ধরনের এক অনুভূতির বিদ্যুৎ খেলে গেল। সেখানে আর দাঁড়াতে পারলাম না। মুখে যা এলো একটা জবাব দিয়ে নিচে নেমে এলাম। সারা রাত আর ঘুমোতে পারলাম না। আমার জন্য একজন ভাবে তাহলে, চিন্তা করে এই ব্যস্ততার মধ্যেও। নতুন এক নেশার মতো অনুভূতি আমার সারা দেহ মন কেমন যেন অভিভূত করে তুলল। কি অপূর্ব ধরনের আনন্দ বেদনার মাখানো দিন, সপ্তাহ, পক্ষ, মাস চলে গেল। দিন রাতে সব সময় আমার একই চিন্তা হয়, নির্জনে কাটাই, কিচ্ছু ভালো লাগে না। অথচ যার চিন্তা শয়নে স্বপনে সর্বদাই করি, পাছে তার সামনে পড়ি এই ভেবেই সতর্ক হয়ে চলাফেরা করি। লেখাপড়া, খাওয়া দাওয়া সব আমার চলে গেল, ঘুম সব গেল। বৈশাখ মাসের মাঝামাঝি ছোট বউ ঠাকুরনের হলো অসুখ। অসুখ ক্রমে বাড়াবাড়ি হতে লাগলো। চাকররা যদু ডাক্তারকে নিয়ে এলেন ডেকে। তার বাপের বাড়ি থেকে লোকজন চলে এলো। বাড়ির সে শুদ্ধ লোকের মধ্যে একটা চিন্তা, উদ্বেগের চিহ্ন যেন ফুটে উঠল। আমি ডাক্তার ডাকা, ওষুধ আনা এসব করি বাড়ির ছেলেদের জন্য, কিন্তু একদিনও রোগীর ঘরে আমি যেতে পারলাম না, কিছুতেই না। একদিন ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু চৌকাঠের ওপরে আমি উঠতে যাইনি। ক্রমে তিনি সেরে উঠলেন। একদিন আমার চয়নিকাখানা নিয়ে তিনি দেখছিলেন। তিনি চেয়েই পাঠিয়েছিলেন। দিন দুই পরে কালো যখন ফেরত দিয়ে গেল, 4-5 দিন পরে চয়নিকাখানা কী জন্য যেন খুলতে গেছি, তার মধ্যে একখানা চিঠি, ছোট বউ ঠাকুরনের হাতে লেখা। নাম নেই কারুর, লেখা আছে, আমার অসুখের সময় সবাই এলো, আপনি কেন এলেন না? আমি কত আশা করেছিলাম যে আপনি একটু দেখতে আসবেন জানেন তো। আমার ঘরে যাওয়াই কি কোনো আপনার বারণ আছে? মানে আমার ঘরে যাওয়া কি কোনো আপত্তি আছে নাকি? ভেবে মনে হয় কি জানেন, আমার মরে যাওয়াই বোধহয় ভালো। কেন যে আবার সেরে উঠলাম। অসুখ থেকে উঠে মন শরীর সব ভেঙে গেছে। কালোর মুখে শুনেছি আপনি নাকি ঘরে যীশুখ্রিস্টের ছবি টাঙিয়ে রাখেন। তিনি কি হিন্দু দেবতা নাকি? কিন্তু আপনি যাকে ভক্তি করেন আমি তাকে অবহেলা করতে পারি না। আমার জন্যে তার কাছে একটু প্রার্থনা করবেন। আর একটা কথা, একটি বার দেখতে কি আসবেন না আমাকে? যীশুখ্রিস্টের ছবির দিকে চাইলাম। সম্প্রতি একখানা বুদ্ধের ছবি আর একখানা চৈতন্যের ছবিও এনে টাঙিয়েছিলাম।
রোগশীর্ণা পত্রলেখিকার করুণ আকুতি ওদের চরণে পৌঁছে দেবার ভার আমার ওপর পড়েছে। কিন্তু আমি কি করব? অনুকম্পা মমতার আমার মন তখন ভরে উঠল। যে প্রার্থনা ওদের কাছে জানালাম তা ভাষা বাক্যহীন। আমি এছাড়া আর কিছু করতে পারি না। সামনে হঠাৎ চলে যাওয়া তো ঠিক হবে না, না? এ বাড়িতে আর বেশি দিন থাকা বোধহয় হবে না আমার। চলে যাব, এখান থেকে থাকবই না। টেস্ট পরীক্ষা দিয়েই আটঘরায় পালাবো, এটাই ঠিক করলাম। সেখানে আমি যাইনি অনেক দিন। মা চিঠি লিখেছেন, দেখবার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আমার সেখানে যেতে ইচ্ছা করে না এখন, শুধু এই জ্যাঠাইমাদের বাজে ব্যবহারের জন্য। গেলেই মায়ের দুঃখ দেখতে হবে আমাকে। দাদা এক বাতাসা কারখানায় চাকরি পেয়েছে, মাসে কিছু কিছু টাকা আমাকে পাঠায় অতি কষ্টে। সীতা বড় হয়ে উঠল, তারই বা কী করা যায়? দাদা একে আইবে কী করবেন, কতদূর দেখবেন? পিকারিং সাহেব আমার হাতে গীতা দেখে একদিন বললেন, তুমি এসব পড়ো নাকি? বাইবেল কি তোমার সকল আধ্যাত্ম জীবনের কথা, অপূর্ব সব কথা কাহিনী শোনাতে পারে না? তার অভাব কি কোনো অপূর্ণ রেখেছে? আমি বললাম, না, তা কিছু নয়। তবে সাহেব জানেন তো, আমি একটু পড়ে দেখতে চাই এর মধ্যে কি আছে। তাছাড়া আমি তো খ্রিশ্চান নই, আমি এখনো হিন্দুই। দু নৌকোতে পা দেওয়া যায় না, মাই বয়, একটু জেনে নাও। তুমি খ্রিশ্চান ধর্মে দীক্ষিত হও, নয়তো তুমি বাইবেলটা কেন পড়ো? সাহেব, যদি বলি ইংরাজি ভাষা ভালো করে শেখার জন্য পড়ি? পিকারিং সাহেব হো করে হেসে উঠছিলেন, উঠে বলেছিলেন, তোমার আত্মার পরিত্রাণ তার চেয়েও বেশি যেন তোমার দরকারি। যিশুকে বিশ্বাস না করলে আমার ত্রাণ নেই। তিনি আমাদের সকলের পাপের ভার নিজে নিয়ে ক্রুশের নিষ্ঠুর মৃত্যুবরণ করেছিলেন। যিশুর ধর্মে অনেক মানুষ দীক্ষা নিয়েছে। পিকারিং সাহেবকে আমার খুব ভালো লাগে, খুব সরল ধর্মপ্রাণ লোক। স্ত্রী মারা গেছেন, প্রায় 10-12 বছর হয়ে গেছে, আর বিয়ে করেননি। টেবিলের ওপর নিকেলের ফ্রেমে বাঁধানো স্ত্রীর ফটো সর্বদা সঙ্গে রাখেন। মাঝে মাঝে আমায় জিজ্ঞাসা করেন, আমার স্ত্রী দেখতে কেমন ছিল, ভালো না? ফটো দেখে মিসেস পিকারিংকে সুন্দরী বলে কিন্তু আমার মনে হয়নি। আমার তবু মনে হয়েছিল, না, তিনি চমৎকার। আমি বলেছিলাম তাই। পিকারিং সাহেবের ধর্মমত আমার কাছে একটু অনুদার ঠেকেছিল। কিছুদিন আগে সঙ্গে থেকে আমার মনে হয় জ্যাঠাইমারা যেমন গোঁড়া হিন্দু খ্রিস্টানদের মধ্যেও তেমনি বোধহয় গোঁড়া খ্রিস্টান আছে। এরা নিজের ধর্মটা ছাড়া আর কারুর ধর্ম ভালোবাসে না। এদের সমাজের সংকীর্ণতা আছে, এদেরও আচার ব্যবহার বিচার সবই আছে আলাদা করে। বিশেষত একটা নির্দিষ্ট ঈশ্বরের উপাসনা না করলে নাকি সব উপাসনা ব্যর্থ হয়। একখানা কি বইয়ের একবার যেন মনে হয়েছিল একটা নরকের গল্প পড়েছিলাম আমি। শেষ বিচারের দিন পর্যন্ত সেই পাপীরা সেই নরকের মধ্যে আগুনের মধ্যে জ্বলত পুড়ত, এইরকম ছিল। যীশুখ্রিস্ট তিনি পরিত্রাতার ভূমিকা সব সময় দেখেন।
তার কাছে খ্রিস্টান অখ্রিস্টান প্রভেদ কোনো আছে নাকি? কেন থাকবে? তিনি তো সবার জন্য, সবার প্রভু। বরং যে অজানায় তার প্রতি তার অনুকম্পা বেশি হয়, আমার মনে হয় খ্রিস্টের প্রতি সেটা খাপ খায় না। তিনি প্রেমের মুক্ত মহাপুরুষ। তার কাছেও ধর্মের দলাদলি একেবারে নেই। যে দেশের, যে ধর্মের, যে জাতির লোক তিনি সবাইকেই তিনি পছন্দ করেন। একদিন গঙ্গার ধারে বেঞ্চের ওপর বসে জনাকতক লোক গল্প করছে। শুনলাম বরানগরের কুঠিঘাটের কাছে একটা বাগান বাড়িতে একজন বন্ধু, আচ্ছা একটা বন্ধু আছে, তার একটা পরিচিত বড় সাধু নাকি ওখানে এসেছেন। সবাই দেখতে যাচ্ছে সেখানে। 2-1 দিনের মধ্যে একটা ছুটি পড়বে। বেলুড়ে নেবে গঙ্গা পার হয়ে কুঠির ঘাটের যে ওপার আছে সেই বাগানে গেলেই হয়ে যাবে। কটকের কাছে বোধহয় কে একটা থাকতেন, সেই সাধু কিনা জানি না। তিনি কি এসেছেন না এই অন্য কেউ, ঠিক বলতে পারবো না। ভাবতে ভাবতে ফটকের কাছে একজন দাঁড়িয়েওয়ালা লোক দাঁড়িয়েছিল। আমি দরজার কাছে গিয়ে তার উদ্দেশ্যে দেখতে গেলাম। লোকটা 2 হাতে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, ভাই এসো এসো, তোমাকে নেওয়ার জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি পছন্দ করি না যে কেউ আমার গলা জড়িয়ে ধরুক। আমি ভদ্রভাবে গলাটা ছাড়িয়ে দিলাম। লোকটা আমায় বাগানের মধ্যে নিয়ে গেল। আমি কৌতূহল হয়ে গেলাম। আমি কৌতূহলিত হয়ে আগ্রহের সাথে চারিদিকটা একবার চেয়ে দেখলাম। বাঁদিকে রোয়াকে একদল মেয়ে বসে একরাশ তরকারি করছে। একটা বড় গামলায় 10 সের ময়দা মাখা হচ্ছে। যেদিকে চাই সেদিকে শুধু খাওয়ার আয়োজন। সাধুর দেখা পাবো এখন? তিনি এখন ধ্যান করছেন। তার প্রধান শিষ্য জ্ঞানানন্দ ব্রহ্মচারী ও ঘরে আছেন। চলো ভাই, তোমাকে তার কাছে নিয়ে যাই। কথা বলছি এমন সময় একজন ভদ্রলোক এলেন, সঙ্গে একজন মহিলা। ফটকের কাছে তার একটা গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে নেমেই এলো। আমি কথা বলছিলাম এমন সময় একজন ভদ্রলোক দেখলাম সামনের দিকে এগিয়ে আসছেন, সঙ্গে একটা মহিলা। তারা মোটর থেকেও নামলেন। একজন বালক শিষ্যকে ভদ্রলোকটি কি যেন জিজ্ঞাসা করলেন। সে তাদের সঙ্গে হাত ধরেই এগিয়ে এলো আমার দিকে। আমার সঙ্গে দাড়িওয়ালা লোকটার কাছে নিয়ে গেল, নিজেও চলে এলো। ভদ্রলোকটি তাকে বললেন, স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছি। তিনি কোথায়? কোত্থেকে আসছেন আপনারা? ভবানীপুরে এলকিন রোড থেকে। আমার নাম বিনয়ভূষণ মল্লিক। দাড়িওয়ালা লোকটা শরীরে মনে হলো কলকবজাগুলোর ঢিলে প্রকৃতির আছে। সে 3 ভাগ ভেঙে হাত কচলে বলল, আগে আগে আসুন আসুন, বুঝতে পেরেছি, আসুন আসুন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। আমি বিস্মিত হলাম। এই যে বলল সাধুজি ধ্যানে বসেছে, তবে কি ওরা গেলটা কোথায়? লোকটা ওপরে গিয়ে আবার আস্তে আস্তে নিচে নেমে এলো। আমার একটা হল ঘরে সে নিয়ে গেল। সেখানে জ্ঞানানন্দ ব্রহ্মচারীর সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। জ্ঞানানন্দ ব্রহ্মচারী পরনে গেরুয়া
আলখাল্লা, রং ফর্সা, আমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করলেন। তিনি অফিসের কাজে একটু বেরিয়েছিলেন। তারপরে তিনি যখন সময় থাকে তখন বাড়িতেই থাকে। আমি কৌতূহল হয়ে তাকে জিজ্ঞাসা করি, আপনি কি এসব করে কিছু ফল পেয়েছেন? কী ফল পেয়েছেন বলুন? তিনি বললেন, আমি কৌতূহলের সঙ্গেই সব কাজ করি, মন্ত্র জপ করি আমি। কোথায় পাহাড় আছে আর কোথায় নেই তা তো জানি না। মন্ত্র জপ করতে করতে আমার মাঝে মাঝে কেন জানি মনে হয় আমি কখনো পাহাড়ে আছি, কখনো কখনো বা সমতলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি অন্য কিছু দেখতে পারেন, দেখতে পান, অস্বাভাবিক কিছু? তিনি বললেন, জ্যোতির্দর্শন? হ্যাঁ, তা মাঝে মাঝে হয়। দুই ভুরুর মাঝখানে একটা আগুনের শিখার মতো দীপ্তি দেখতে পেলাম। আমি হতাশ হলাম। আমি নিজে তো কত কিছু দেখি, এরা তো সেসব কিছু জানে না। শুনলাম যে এরা বোধহয় আমাকে কী ভাবে তাও ঠিক জানি না। ভুরুর মধ্যে আগুনের শিখা দেখলেই বা কী হয়? শুনলাম বেলা 6টার পর স্বামীজির নাকি দেখা পাওয়া যাবে। পাশের একটা ঘরে বসে রইলাম। আমার একজন বৃদ্ধ সেখানে ছিলেন, পরিচিতই ছিলেন আমার তিনি। কথা কথা তিনি বললেন, দেখো তো বাবা, এই এইটা কি তোমার ছেলে? আর আমার দিকে হাত জোর করে ছেলেটা বলল, সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। পালিয়ে এসে সাহসিকতার কোনো যেন একটা নিদর্শন দিচ্ছে। এখানে তো ওইটা হবে না। আমার মনে হলো ছেলেটি কি ভাবছে আর কি করছে। তারপরেই আবার বললেন, আরে আমার হতচ্ছাড়া ছেলেটা না পালিয়ে এসেছে বাড়ি থেকে, এসে এই সন্ন্যাসীর দলে যোগ দিয়েছে। এখানে তো এই খাওয়া দাওয়াটা হয় না ভালো মতন। যাত্রা দলের মতো এক ঘরে 100 লোক শোয়। ছেলেটার হাড়ির হাল হয়েছে। আগে একবার ফিরিয়ে নিয়ে গেছিলাম, বললাম কত করে চল চল, কিন্তু যায়নি। এবার আমি এসেছি শুনে কোথায় যেন পালিয়ে গেছে হতভাগা। আহা, কোথায় যে ঘুমোচ্ছে কে জানে, কি হচ্ছে। এদিকে বাড়িতে ওর মা অন্ন জল ছেড়েছে। এই সন্ন্যাসী দলই তাকে সরিয়ে আলাদা করে রেখেছে কোথাও। আজ 3 দিন এখানে বসে আছি, কিন্তু ছোঁড়াটা এখনো এলো না। এরা নিশ্চয়ই কোথাও সরিয়ে রেখেছে। এক ছাদের তলায় বসে আছি, এটা ভালো, কিন্তু এলো না কেন ছোলাটা? এরা তলায় তলায় যে খবরটা দিচ্ছে সেটা ঠিক তো? আবার আমার ওপর এর রাগ হলো। বলছে ছেলে নাকি তলায় তলায় অনেক কিছু করে যাচ্ছে। তারপর আমাকেও বলছে মুক্তির পথে নাকি চলে গেছে আমার ছেলে, বিষয়ের কীট হয়ে গেছে সে। তাই জন্যই সবার কাছে একটা অন্য রকম লাগছে। আবার ছেলেটাকে কেন যে ঘরে ঢোকাবে কে জানে।
ওদের এখানে বিনা পয়সায় চাকর হাতছাড়া হয়ে যায়, তাহলে সেই কারণেই বোধহয় আমায় এই মারে তো সেই মারে, দুবেলা সমানভাবে আমাকে অপমান করে যাচ্ছে। কোথা থেকে আপনার ছেলে এলো এদের কাছে? এই সন্ন্যাসীর দল গেছিল আপনাদের ওখানে? হ্যাঁ, এই সন্ন্যাসীর দল গেছিল আমাদের মাদারীপুরে। খুব কীর্তন করে ভিক্ষে করেছে। সন্ন্যাসী সেবক তারাই তৈরি হয়ে গেছে আস্তে আস্তে। সেখান থেকে ছেলেটাকে ফুসলে ওরা নিয়ে এসেছে। পয়সা হাতে থাকায় আমার তো চিন্তা হয়েছিল প্রথমে। সন্ধ্যের পরে স্টিমারে পার হয়ে বেলুড়ে গেলাম আমি। মনে কত আশা নিয়ে গেছিলাম। মানুষের সঙ্গে মানুষের ব্যবহার যেখানে ভালো নয়, সেই জ্যাঠাইমাদের বাড়ির গোপন একটা কক্ষে যখন গোপীনাথজিউয়ের পুজো হতো, সেটাও আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। হিরু ঠাকুরের প্রতি তাদের ব্যবহার যা দেখেছি, সে আর বলে বোঝাতে পারবো না। দিন দুই পরে ছোট বউ ঠাকুরনের বাপের বাড়ি থেকে বড় ভাই তাকে নিতে এলো। আমার সঙ্গে 10-15 দিন দেখা হয়নি। ভাবলাম যাবার সময় একবার দেখা করেই যাই। দুপুরের পরে ঘোড়ার গাড়িতে জিনিসপত্র ওঠানো হচ্ছে। আমি নিজের ঘরে জানলা দিয়ে দেখছিলাম আর ভাবছিলাম উঠবার সময় গাড়ির কাছে গিয়ে একটু দাঁড়াবো। পায়ের শব্দে পেছনে চেয়ে দেখি ছোট বউ ঠাকুরন দোরের কাছে দাঁড়িয়ে, রোগশীর্ণ মুখে, হাতায় লাল পাড় বসানো ব্লাউজ গায়ে, পরনে লাল পাড় শাড়ি। আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ মানে আপনি আপনি আসুন আসুন, ভেতরে আসুন না, টুলটাতে একটু বসুন না। তিনি মৃদু স্বরে আমাকে বললেন, খুব তো এলেন না আমার সাথে দেখা করতে? আরে বাবা, আমি এক্ষুনি যাচ্ছিলাম, আপনি এলেন তাই, নইলে দেখতেন। ছোট বউ ঠাকরুন একটু ম্লান হেসে বললেন, না না, আমি নিজেই এলাম। আর আপনার সঙ্গে বোধহয় দেখা হবে না আমার। আমি তো পরীক্ষা দিতে চলে যাবেন, আমিও জানি না সেরে আসতে পারবো কি না। আপনি কি এবার পরীক্ষা দিয়ে বিয়ে পড়বেন নাকি? আমি একটু ইতস্তত করে বললাম, না, তা ঠিক নেই, এখানে হয়তো আমি আর আসবো না। তিনি বললেন, কেন আর এখানে আসবেন না? কেন বলুন তো? আমি কোনো কথা বললাম না। দুজনেই অনেকক্ষণ চুপচাপ। তারপর তিনি আমার কাছে এগিয়ে এসে মৃদু অনুযোগের সুরে বললেন, আপনার মতো ছেলে আমি কিন্তু কখনো দেখিনি। আগে যদি জানতাম, তবে সেবার আপনাকে নিয়ে যে ওরা ঠাট্টা করেছিল, আমি তার মধ্যে থাকতাম না। এখন সে কথা মনে করলে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করে। তারপর গভীর স্নেহের সুরে বললেন, না, ওসব পাগলামি করে না, আসবেন আসবেন এখানে। কেন কেন আসবেন? না, ছি। দরজার কাছে গিয়ে বললেন, না এলে বুঝবো আমায় খুব ঘেন্না করেন, তাই তো এলেন না। দাদা কালীগঞ্জে একটা বাতাসা কারখানায় কাজ করেন। অনেক দিন তার কাছে যাওয়া হয় না। টাকারও দরকার ছিল, কারণ কলেজের কিছু টাকা বাকি আছে মাইনের। পরীক্ষায় বসতে গেলে ফি দিতে হবে। যাওয়ার আগে সেই টাকাটাকে নিয়ে আসতে হবে। বাঁশবেড়িয়ার ঘাটে গঙ্গা পার হয়ে ওপরে যাব। খেয়া নৌকো আসতে দেরি হচ্ছে। আমি প্রকাণ্ড একটা পুরনো বাধাঘাটের সিঁড়িতে বসে অপেক্ষা করছি। ঘাটের উপরে একটা জীর্ণ প্রাচীন শিব মন্দির রয়েছে। তার ফাটলে ফাটলে বট অশ্বত্থের গাছ। মন্দিরের চূড়োয় ত্রিশূলটা পশ্চিমে হেলে পড়া সন্ধ্যার সূর্যের আলোয় মনে হচ্ছে যেন সোনার মতন।
ভারী ভালো লাগছিল মন্দিরটা আর এই জনবিরল বাঁধা ঘাটটা। ওই মন্দিরে যদি আরতি হতো সেই সন্ধ্যায়, বন্দনারত নরনারীর দল ওই ভাঙা চাতালে দাঁড়িয়ে থাকতো, তবে আমার আরও ভালো লাগতো। কথাটা ভাবছি এমন সময় আমার শরীরটা যেন কেমন একটা করে উঠল, কানের পাশটা শিরশির করতে লাগলো। হঠাৎ আমার মনে হলো এই ঘাটের এই মন্দির এই মন্দিরের পাশে খুব বড় একজন সাধু পুরুষ আছেন। তার দীর্ঘ চেহারা, মাথায় বড় বড় চুল, প্রসন্ন হাসি মাখা মুখ। আমি তাকে দেখতে পেলাম না, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে লাগলাম। তিনি এখানে অনেক দিন আছেন, ভাঙা ঘাটের পাশেই বসে থাকেন। ওপারের উদীয়মান পূর্ণ চন্দ্রের দিকে চেয়ে তার সন্ধ্যায় তিনি উপাসনা করেন, এবং তিনি কারোর ওপর তিনি রাগেন না। কত লোক না বুঝে ঘাটের নির্জনতা ভঙ্গ করে, তিনি সদাই প্রসন্ন, সকলের উপরে সর্বদাই স্নেহশীল থাকেন। এই রকম যখন হয় তখন আমার শরীর যেন আমার নিজের থাকে না। নয়তো আমার সাধারণ অবস্থা থাকলে আমি জিজ্ঞেস করতে পারতাম নিজেকেই, কেন এটা আমার হয়। একটু পরেই কেমন যেন একটা হয় আমার শরীরের মধ্যে। একটু পরে খেয়া নৌকা এলো। অনিচ্ছার সঙ্গে ঘাট ছেড়ে নৌকাতে উঠলাম। জায়গাটা পবিত্র, চারিদিকে সুন্দর একটা তার প্রভাব পড়েছে। এমন একটা প্রভাব যা সেদিন বরানগরের বাগানবাড়ির সেই সাধুর কাছে গিয়ে অনুভব করতে পারিনি। দাদা আমায় দেখে খুব খুশি হলো। ওর চেহারা বড় খারাপ হয়ে গেছে। ছোটবেলা থেকে তার দুধে আলতা রং, সুশ্রী বালক দেখতে ছিল। একে লেখাপড়া শিখল না, তার উপর এইসব পাড়াগাঁয়ে চাকরি করে বেড়াচ্ছে। চেহারায় বেশ একটা কেমন যেন ছাপ পড়ে গেছে। কথাবার্তায় দাদা যেন কিরম একটা নির্জীব মতো লাগলো। তেমনি ধরনের নিজেকেও সতেজ রাখতে হলো। রাত তখন প্রায় 9টা। দাদা ফিরে এলো, এসে রান্না চড়ালো। কি বিশ্রী জায়গায় থাকে রে বাবা! বাতাসার কারখানাটা একটা প্রকাণ্ড লম্বা চালা ঘর। 6-7টা বড় বড় উনুন জ্বলছে, দিন রাত গনগনে আগুন। বড় বড় কড়াই গুড়ের রস আর চিনির রস তৈরি হচ্ছে। এই কারখানায় অত আগুনের তাতে দাদা যদি সারাক্ষণ থাকে, কি করবে তাহলে? আছে নাকি এর থেকে কম? দাদা নিজেই রান্না চড়ালো। আমায় বলল, খিচুড়ি খাবি জিতু? বেশ ভালো মুগের ডাল আছে জানিস, ভাঁড়ে দেখি একটু ঘিও আছে। দাদার বাসা ছোট একখানা ঘর, মেঝের ওপর শোয়, বিছানা পাতাই থাকে, কোনো কালে তোলা হয় না, তবে খুব ময়লা নয়। আমরা ভাই বোন ময়লা জিনিসপত্র একেবারেই পছন্দ করি না। ছেলেবেলা থেকেই আমাদের এটা অভ্যেস। বিছানার ওপরে কুলুঙ্গিতে বইপত্র গুছিয়ে রাখতাম। একখানা ভাঙা পাড়া ওঠা একটা আঁটশি ছিল, আর একখানা চিরুনি, এই তো আছে। দাদা ছিল আমাদের মধ্যে সবচেয়ে ছেলে মানুষ, সবচেয়ে আনাড়ি। তাকে এখন নিয়ে রান্না করে নিজে নিজেই খেতে হচ্ছে। অথচ কী বা করা যাবে? ওই সংসারে কি কাজই না আছে যে সেখানে পড়ে থাকতে হবে। রান্না চড়িয়ে দাদা বলল, ভালো কথা জিতু, দাঁড়া একটু, তোর জন্য একখানা ইংরাজি বই রেখে দিয়েছি বুঝলি। দাঁড়া একটু বের করে দিই আমি। টিনের
ছোট তরঙ্গ খুলে একখানা মোটা ইংরাজি বই আমার হাতে দিয়ে বলল, এখানে সাতুবাবু কন্ট্রাক্টর দিনে দুবার করে আসতো আগে, এখন মাঝে মাঝেই আসে। সে জানিস তো একদিন এই বইটা ফেলে দিয়ে গেছে, এখানে মানে ভুলেই রেখে গেছে। আমি তুলে রেখে দিয়েছিলাম, ভাবলাম জিতু তো আসে, ভালোবাসে পড়তে, ও পড়বে। পাতা উল্টে দেখি একটা বিলেতি স্টিল কোম্পানির মূল্য তালিকা। খুব চমৎকার পাতা, চমৎকার ছাপা। বাড়ি ঘর, রেলের পুল, কড়িবর্গা, এইসব ছবিতে ভর্তি। দাদার উপরে খুব দুঃখ হলো। বেচারি এসব পড়তে পারে না, বুঝতেও পারে না, ভেবেছে বোধহয় কোনো একটা সুন্দর বই। আমি কিছু না বলে বইখানা আমার পুটলিতে বেঁধে নিলাম। দাদা ততক্ষণে তোরঙ্গ হাতড়ে আর একখানা ছোট গল্পের বই বার করে আমাকে দিলেন। এই দেখ দেখ, একখানা বই, ভারী মজার মজার গল্প আছে জানিস। আমি খেয়ে দিয়ে রোজ একটুখানি করে পড়ি। তারপর টাকার কথা দাদাকে বলবো কি বলবো না বলে বলতে আর মন চাইল না। ওর কত কষ্টে রোজগার করা পয়সা, এতগুলো টাকা চাইবো কি করে পারবে ও? শৈলদির টাকা আমি এরপরে শোধ করে দেবো এক সময়। দাদা নিজেই বলল, বাড়ি যাবি তো জিতু? কিছু টাকা দিচ্ছি, নিয়ে যা। আমার বড্ড ইচ্ছে সীতাকে একছড়া হার গড়িয়ে দিই, কিন্তু টাকাই জমে না হাতে। তোর টাকার যদি দরকার থাকে তবে কিন্তু আমাকে বলিস, হ্যাঁ, আমি তোকে দিয়ে দেব। যে দাদা সকাল 8টার কমে বিছানা ছেড়ে উঠতো না, তাকে ভোর 5টার সময় উঠে কারখানায় গিয়ে কাজে লাগতে হয়। আমিও দাদার সঙ্গে একদিন গেলাম। কারখানার মালিকদের নাম হলো মতিলাল দাস, বয়স এই 50-এর ওপরেই হবে, আর তৃতীয় পক্ষে স্ত্রী আছে তার এই সংসারে। মতিলাল আমায় দেখে বলল, তুমি নিশ্চয়ই নিতাই ঠাকুরের ভাই, তাই না? বেশ বেশ বেশ, আজকাল কি বই টই তোমাদের পড়ায় বলো তো? তার প্রশ্ন শুনে আমার হাসি পেল। আমি জবাব দেওয়ার আগেই মতিলাল বলল, আমাদের সময়ে যেসব বই পড়ানো হতো আজকাল কি আর সেই সব পড়ানো হয়? সেটাই ভাবছিলাম। কী সব শব্দ সংস্কৃততে তৈরি করা আছে! ভাষার জ্ঞান অনেকটাই হতো যদি আমরা এগুলো একটু পড়তে পারতাম। আমি এসেছি শুনে মতিলালের স্ত্রী দুপুরে খেতে বলল। আমায় দেখে বলল, এসো বাবা এসো, তুমি নিতাইয়ের ভাই তাই না? তুমিও আমাকে মাসিমা বলেই ডেকো কেমন? কাছে দাঁড়িয়ে মাসিমাকে দেখলাম, তারপর দাদাকে দেখলাম রান্না করতে। কারণ আমরা যেতে চাইলেও ওরা কিন্তু রেঁধে খাওয়াতে দেবে না। কেন দেবে? আমার একটু কাশি হয়েছে শুনে দাদা ব্যস্ত হয়ে গেল। দাদা বলল, কী রে, ঠান্ডা লাগিয়েছিস নাকি? আমি বললাম, না না। তা কেন হবে? না, নিশ্চয়ই ঠান্ডা একটু লাগিয়েছিস। এই কথা বলতে বলতে মাসিমা এগিয়ে এলেন। মাসিমার সংসারে নিতান্তই একা। মতিলালের এ পক্ষের স্ত্রী ছেলেমেয়েরা বাপের তৃতীয় পক্ষের পরিবারকে দুচক্ষে দেখতে পারে না, তাই তারা এখানে কেউ আসেও না। আমাকে বললেন, এই দেখো বাবা, কেষ্টকে বলি বৌমাকে একবার নিয়ে এসো এখানে, দিব্যি থাকবে। কিন্তু বৌমাটি আসতে চায় না। যদি না আসে কি করব বলো?
সেই নিয়ে রেখেছে তো শ্বশুরবাড়িতে কানলাতে। আমার নিজের পেটে তো কিছু হলো না, ওরাই আমার সব। তাই আর কি জোর করব বলো, যদি বৌমাকে না আনে। তবু আমি ভাবি থাক এখানে, আমাকে তবু তো মা বলে একটু ডাকে। মাসিমাকে খুশি করার জন্য আমি কারণে অকারণে খুব মাসিমা মাসিমা বলতে শুরু করলাম। আমাদের পাতে এবার মাসিমা খেতে বসতেন। বললেন, ব্রাহ্মণের পেশাদ পাবো, এ কি কম কথা বাবা? আমার মনে একটা অস্বস্তি হলো। আমি তো এদের এসব মানিনি। ব্রাহ্মণের ধর্ম পালন তো আমি কিচ্ছু করি না, সে কথা তো উনি জানেন না। অথচ খুলে বললে মাসিমার মনেও খুব কষ্ট হবে, এটুকু আমি বুঝতে পারি। দাদার কাছ থেকে আমি আটঘরায় এলাম। আসবার সময় সীতার জন্য ভালো সাবান কিনে নিয়ে এলাম। বই পড়তে ভালোবাসে বলে দুখানা বাংলা বইও নিয়ে এলাম। সীতা এখন বড় হয়ে উঠেছে, মাথায় খুব লম্বা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি সেখানে যেতেই এক গাল হেসে আমার কাছে এলো। তারপর আমার কাছ থেকে সাবানগুলো নিল। একখানা সানলাইট সাবানও আমি আনিয়েছিলাম বাজার থেকে। সে আমাকে বলল। আমি হেসে বললাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই তো আমি তোর জন্য সব নিয়ে এসেছি। সীতার যে পুরনো অভ্যেস এখনো আছে তা আমি জানতাম না। সীতার পুরনো অভ্যেসটা কী ছিল, যেটা নাকি এখানে আবার এতদিন বাদে এসে জিতুর মনে পড়ে গেল? জানতে হলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই। যারা আমার গল্প শুনছেন কিন্তু এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব লাইকের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব।